শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। দর্শক, আজকে সকাল থেকেই বুঝতে পারছেন দিনটি একেবারে অন্যরকম একটা উজ্জ্বলতা কাজ করছে আজকের দিনে। তার বিশেষ কিছু কারণও নিশ্চয়ই রয়েছে। আমরা সকলেই জানি, আমরা সকলেই ফুল এবং গান দুটি ভীষণ রকম ভালোবাসি। ফুল যেরকম আশেপাশকে সৌরভে মাতিয়ে রাখে, গানও ঠিক সেরকম। আর আমাদের দেশের গানে, বাংলা গানে যে মানুষটি, যে শিল্পী নিজেকে অনন্য শিল্পী হিসেবে, অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যার গানে মুগ্ধতা ছড়িয়ে যায়, কোটি কোটি শ্রোতাদের মুখে চলে যায় গানগুলি, তার আজ জন্মদিন। তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী, প্রিয় একজন মানুষ, প্রিয় ব্যক্তিত্ব কনক চাপা। আজ তার জন্মদিন, তাকে আমরা আজকে তারকা কথনের স্টুডিওতে পেয়েছি। শুভ জন্মদিন আপা। ধন্যবাদ। এবং তার সাথে আমরা আরও কিছু গুণী মানুষকে আমাদের সেটে আজকে পেয়েছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক এবং সুরকার মইনুল ইসলাম খান, আমাদের সঙ্গে রয়েছেন গীতিকবি এবং লেখক মোহাম্মদ রফিকুজ্জামান, আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র পরিচালক এফআই মানিক। আপনাদের সকলকেই স্বাগত এবং ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আজকে আমরা আপনাদের কাছ থেকে কনক চাপা আপাকে নিয়ে নানান ধরনের স্মৃতির কথা শুনবো, তাকে নিয়ে নানান গল্প শুনবো। আমরা শুরুতেই একটু চলে যেতে চাই আপার কাছে। জন্মদিন কেমন লাগছে, কিভাবে কাটবে আজকের দিনটি? এখন তো আসলে যখন আমি অর্ধশত বছর শেষ করলাম সেই পর্যন্ত একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কিন্তু এখন যে সংখ্যাগুলো বাড়ছে, গত বছর চেয়ে একটা নাম্বার যোগ হলো, তো ওই জন্মদিন আসলে ওই কথাটা বেশি মনে পড়ে। যে আর কয়দিন পরে আবার 60 বছর হবে, আবার আর এই দিন এখন না ইদানিং আর দিন যেতে, বছর যেতে, মাস যেতে একদমই সময় লাগে না। আর কতদিন পরে আল্লাহ যদি বাঁচায়, অতদিন দেখা গেলো আর কতদিন পর 70 বছর হবে। তখন মানে জিনিসটা যদিও মানে এটা একটা অনেক সৌভাগ্যের ব্যাপার। অভিজ্ঞ মানুষ, বয়োবৃদ্ধ মানুষরা তো সবসময় অভিজ্ঞ, সেই দিক থেকে অনেক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তরুণ থাকতে কে না চায়? একজন প্লেব্যাক সিঙ্গারের বয়স সবসময় থাকে 26, আমি 26-এই আটকে থাকতে চাই। এবং আমরা আপনাকে 26-ই একেবারেই ধরে নিচ্ছি। এবং বয়স বাড়ুক, নাম্বারটি বাড়ুক, জীবন যেন না কমুক, জীবনটা যেন বাড়তেই থাকে। আমরা সেরকমই প্রত্যাশা করছি। আমরা এবারে মইনুল ইসলাম খান আপনার কাছে চলে যেতে চাই। আমরা শুনবো আসলে সেই নতুন কুড়ির কনক চাপা থেকে আজকের কনক চাপা, আমাদের প্রিয় শিল্পী, তাকে আসলে আপনি আবিষ্কার করেছিলেন কিভাবে, সেই গল্পটা একটু শুনুন। আমি ঠিক আবিষ্কার তো আর আমি নিজে করিনি, এটা অটোমেটিক। আমি যখন 78 সালে নতুন কুড়িতে কাজ করি সঙ্গীত পরিচালক হিসেবে, তখন ওই অনেকগুলি বাচ্চার মধ্যে একজন বাচ্চা হলো কনক চাপা, ফ্রক পরা একটা মেয়ে। তো ওখানেই আমার ওর সাথে প্রথম দেখা হয়। ওখানে অবশ্য আবিষ্কার করার একটি ছোট্ট একটা গল্প বলি। তো একটি গান ছিল, দলীয় গান, তো সেখানে আমারই গান, সেটা পার্ট করা ছিল যে কোনো কোনো জায়গায় সোলো পার্ট হবে। তো টেলিভিশনে বিটিভি যে অনেক বড় বিশাল রিহার্সেল রুম, তো ওই বাচ্চাদের সব গার্জিয়ানরা ওখানে বসে থাকতো এক পাশে। তো সব গার্জিয়ানরা এসে বলতেছে আমার বাচ্চাকে ওই সোলো পার্টটা দেন। সবাই এরকম আবদার করতেছে। তখন আমি চিন্তা করলাম যে কার আবদার আমি রাখবো। তো তখন আমি অডিশন নেওয়া শুরু করলাম, যে সবচেয়ে ভালো গাইতে পারবে তাকেই আমি ওই সোলো পার্টটা দিব। তো ওই অডিশন দিতে যে ওর যে অডিশন যখন আসলো, ওর পর্বটা যখন আমি ওর কণ্ঠটা শুনলাম, আমি নিজেই মানে এত বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে আমি সেই মুহূর্তের কথাটা, মানে আমি অনেকক্ষণ চুপ হয়ে গেছিলাম যে তার গলা, তার পারফরমেন্স, তার ডেলিভারি, থ্রোয়িং, কারুকাজ এবং শব্দচয়ন, সব কিছু, উচ্চারণ, আমি নিজেই একদম অবাক হয়ে গেলাম যে এত ট্যালেন্ট এত অল্প বয়সে কিভাবে সম্ভব এটা। সেই যে মুগ্ধতার রেশ শুরু হলো, তো ওইটাই আমি তখনই আমি ওকে আবিষ্কার করি, এভাবেই আর কি। এবং সেই গানের পাখি, সেই নতুন কুড়ি, সেই ফুলটি প্রস্ফুটিত হয়ে আপনার ঘরে যখন আসলো, এবং এখন তো নিশ্চয়ই তখন থেকে গানে সবসময় মাতিয়ে রাখেন ঘর,
এই বিষয়টি কিভাবে কাজ করে? সবসময় কি গান শোনা হয় যখন ইচ্ছে করে? এটা প্রথম একটু ছিল আর কি। তো আমরা যেহেতু একই প্রফেশনে কাজ করি, তো ওরকম প্রথমে ও যেরকম ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম, সবসময় কাজ করতাম, যে কারণে অতটা হয়নি। তখন তো আমার শুরুটাও একদম প্রথম, ওর শুরুটা তো আরো অনেক পরে, মনে হয় 5 বছর পরে বোধহয়, সম্ভবত 5-6 বছর পরে আর কি। তো যাই হোক, ওইভাবেই চলছে আর কি কোনো রকম। তো অতটা মূল্যায়ন করতে গেলে অনেক সময় লাগবে, মানে মূল্যায়নটা আর কিভাবে করতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে যদি আরেকবার ক্লিয়ার করতে। মূল্যায়ন তো আসলে পুরো বাংলাদেশের শ্রোতারা করেছে তাকে। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। হ্যাঁ, সেটাই বলছি। এবং ভালোবাসায় জড়িয়ে রেখেছে তাকে, আমরাও তাকে ভীষণ রকম ভালোবাসি। আমরা নতুন কুড়ি নিয়ে যখন কথা বলছিলাম দর্শকদেরকে সাথে নিয়ে, সেই সময়ের একটি ছবি দেখতে চাই এবং সেই ছবিটির গল্পটি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ছবিটি, এই ছবিটার গল্পটা আসলে আমরা শুনতে চাই সেই সময়। এই ছবিটার গল্প হলো, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি খুব শিশু বান্ধব মানুষ ছিলেন। তো উনি যেরকম নতুন কুড়ির বাচ্চাদের তো গান দেখা যেত, কিন্তু উনি নাকি বলেছিলেন যে রেডিওর বাচ্চাদের তো দেখতে পারতেছি না, তো রেডিওতে একটা অনুষ্ঠান করা হোক। তো রেডিওর হোম সার্ভিস ওইখানে, ওই যে শাহবাগে যেটা, ওইখানে ওই পিছন দিকে একটা অনেক খোলা জায়গা, ওইখানে মঞ্চ ওইখানে গীতি নৃত্যনাট্য একটা আয়োজন করা হলো। আমাদের ফজলে খুদা কাকা, উনি প্রডিউসার প্লাস গীতিকার, উনি সমস্ত কিছু ব্যবস্থা করলেন। আমরা 1 মাস ধরে রিহার্সাল করে তারপরে তো ওই জায়গায় ওই গীতি নৃত্যনাট্যতে একদম একটা বাংলাদেশের একটা দিন দেখাবে, সেখানে মেহনতি মানুষের যে সাধারণ জীবনযাপন, সেটাই ছিল ওই গল্পটা। তো সে ওখানে একদম ভোরের আজান থেকে শুরু করে, তারপরে বিবেক এসে মাঝে মাঝে কথা বলে, তারপরে ধান বপন করা, ধান কাটা, পিঠা বানানো, এরকম একটা ছিল বাচ্চাদের। তো অধিকাংশ গানই আমার গাওয়া ছিল, একদম আজান দেওয়ার থেকে শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম থেকে শুরু করে শেষ পর্যন্ত, সন্ধ্যা হয়ে যায় যখন সূর্য ডুবে। তো তখন পুরাটা শোনার পরে একটা সময় প্রেসিডেন্ট সাহেব ডেকে পাঠালেন। আচ্ছা, ডেকে পাঠালেন। তো স্বাভাবিকভাবেই বাবা মার সাথে গেলেন। যাওয়ার পরে উনি বাবা মাকে উনি সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে আপনার মেয়ে, আপনাদের মেয়ে যত্ন করবেন, রত্ন। তো গেল। তারপরে এটা ঠিক আছে, এরকম প্রশংসা সবাই করে বড় ছোটদের উৎসাহ দেওয়ার জন্য। তারপরে একটা সময় না, উনি ওই সময় সারা বাংলাদেশে অনেক স্কুলে ডলবি সারাউন্ডেড সাউন্ড গিফট করেছিলেন, যাতে বাচ্চাদের একসাথে একটা বিষয় নিয়ে একসাথে পড়াশোনা করানো যায়। হেড স্যার যদি ওনার রুমে থেকে পড়া একটা হোম মতো, কি বলে, ওয়ার্কশপের মতো। হ্যাঁ, তো তখন যাতে একসাথে সব বাচ্চারা পড়তে পারে, এই জন্য ওই ডলবি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম দিলেন। এবং ওইটা উনি পরিদর্শন করতে স্কুলে যেতেন। তো স্বাভাবিকভাবে উনি যখন স্কুলে গেছেন, তা আমি তো স্কুলের মধ্যে অ্যাসেম্বলিতে সবসময় আমার সোনার বাংলা আমি সবসময় গাই, এবং শুরুতে যে আলহামদু সূরা, শপথ, সেগুলো পড়াই। আমি খুব স্কুলের খুব আহ্লাদি ভালো ছাত্রী। ক্যাপ্টেন ছিলেন স্কুলে? হ্যাঁ, ক্যাপ্টেনও ছিলাম এবং খুব দুষ্ট ছিলাম। অনেক বেশি না, মাঝামাঝি দুষ্ট ছিলাম। আর তো যাই হোক, তারপরে হারমোনিয়াম বাজিয়ে আমি গাচ্ছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমার সাঙ্গপাঙ্গ নিয়ে। তখন প্রেসিডেন্ট সাহেব সামনে দিয়ে যাচ্ছিলেন, ওনার এন্ট্রিটা, হেড স্যারের সাথে শেক হ্যান্ড করলেন, আমাদের অঙ্ক বিভা দিয়ে ওনার সাথে শেক হ্যান্ড করলেন, সাইফুল স্যারের সাথে শেক হ্যান্ড করে উনি জিজ্ঞেস করলেন যে কনক চাপা না আপনাদের স্কুলের ছাত্রী? হেড স্যার তখন তো একদম গর্বে বুক এরকম উঁচু হয়ে গেছে, বলছে হ্যাঁ আমাদের ছাত্রী। আবার উনি ওই একই কথা বললেন যে যত্ন করবেন, যত্ন নেবেন, রত্ন কিন্তু, আর ওকে একটা ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিয়ে দেন। তো এটা হলো এই ছবির খুবই আমরা সেই রত্নের গল্প, সেই রত্নের মূল্যায়ন এবারে শুনবো। মোহাম্মদ রফিকুজ্জামান, আপনার কাছে, জহুরের কাছে রত্নের গল্পটা শুনতে চাই। রত্নকে মূল্যায়ন কিভাবে করবেন তিনি? আসলে
কনক চাপার মূল্যায়ন করা আমার জন্য কঠিন। কি যে বলেন! এই জন্য কঠিন যে আমি কিন্তু তাকে মা বলে ডাকি না, শুধু মা বলে মানি। হ্যাঁ, তো এখন ছেলে মায়ের আর কি মূল্যায়ন করবে? সবচেয়ে বড় কথা যে মা যে আমি বলি, আসলে অনেক ছেলে মেয়ে আছে কিন্তু যারা তাকে মা বলে ডাকে, অনেক। এই যে গুণ একটি মানুষের এই বয়সেই, হ্যাঁ, যে মা বই হয়ে উঠেছে, সে বহু ছাত্রছাত্রীর কাছে মা বই। তো এটা হতে গেলে যে মানে আর কি এই বয়সেই যে পরিপক্কতা লাগে, যে অভিজ্ঞতা লাগে এবং যে অনুভব নিজের মধ্যে তৈরি করতে হয়, সেটা যে তৈরি করতে পেরেছে, তার মূল্যায়ন করা কি সহজ? খুব সহজ নয়। বিশেষ করে আমি মায়ের কথা বলবো, মানে কনক চাপার কথা বলবো, যে কনক চাপার ওখানে আমি বেশ কয়েকবার কনক চাপার বাসায় গেছি, এই ছাত্রছাত্রীদের সঙ্গেও গেছি, তাদের সঙ্গে মিশেছি, থেকেছি, দেখেছি, এবং তাদের ভেতরটাকে আলোকিত করবার জন্যে যে আলোটি কনক চাপা জেলে দেন, ওই আলোটি কিন্তু আমাকে তাকে মা ডাকিয়েছে। আমার ভেতর থেকে মা ডাকটা এসেছে কিন্তু তার ওই যোগ্যতা দেখে, যে হ্যাঁ, একটি মেয়ে কি সুন্দর করে সবার মধ্যে একটা বন্ধনের আলো জ্বেলে দিচ্ছে, যে আলোর যে রোশনি চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই তার ব্যাস জুড়ে যেন মাঝখানে কনক চাপা দাঁড়িয়ে, আমরা সব চারপাশে। তো কনককে আমি এই জন্যই মা বলে ডাকি। আর শিল্পী হিসাবে মূল্যায়ন করা তো একটা বড় কথা কি, যে আমাদের এখানে এক এক সময়ে এক একটা গ্রুপ এসেছেন, তো ওদের সময়ে ওর পরে আর তেমন কেউ আসেনি, তেমন কেউ না, কিন্তু ওর সময় পর্যন্ত যারা এসেছে তাদের মধ্যে বিশেষ করে চলচ্চিত্রের গানে কনক চাপা যেভাবে স্থায়ী হয়েছে, যেভাবে প্রযোজক পরিচালক তো এমনি চান না, দর্শক চায় বলেই প্রযোজক পরিচালক চান, অর্থাৎ দর্শক প্রিয়তা যেভাবে তিনি পেয়েছেন, সেটা শুধু আম দর্শক নয়, বোদ্ধা দর্শকও। সেই দিক থেকে কনক চাপা আজকের দিনে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, এবং আমার মনে হয় যে সঙ্গীত জগতে আবার একটি কনক চাপা আসতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। কি দারুণ করে বললেন তিনি, আসলে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যখন আসলে প্রযোজক পরিচালকের কথা শুনছিলাম, তখন পাশে থেকে এফআই মানিক তিনি বলে উঠলেন যে ডিমান্ড, এই যে ডিমান্ড তিনি বললেন, এবং সত্যিকার অর্থেই পরিচালক যখন একটি চলচ্চিত্র তৈরি করছে তখন কিন্তু ডিমান্ড এবং তিনি যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে চাচ্ছেন দৃশ্যায়নের ক্ষেত্রে, সে বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু কাজগুলি করেন। আসলে চলচ্চিত্রের গানে কনক চাপা কতটুকু অপরিহার্য আপনার মনে হয়? একটু শুনুন। একটা সময় ছিল যখন আমরা শুরুতে দেখলাম সাবিনা আপা, রুনা আপা এরা গান গাইতো আমাদের সিনেমাগুলোতে, হঠাৎ করে কনক চাপা একজন শিল্পী আসলো, এসেই কিন্তু একেবারে বাজার গরম, বিজনেস সফল প্রডিউসাররা গান শুনে মুগ্ধ। আমরা যারা পরিচালক, আমরা সিচুয়েশন বুঝি যে এটা আমার হলো কিনা। আর আমার পাশে বসে আছে এত বড় গুণী মানুষ, বলায় এবং ভাষায় বোঝানো খুব কঠিন। যখন পৃথিবী থেকে মানুষ চলে যায় তখন আমরা বেশি মূল্যায়ন করি। যাই হোক, রফিক ভাইয়ের মতো মানুষ যে কথাটি বলল কনক চাপা সম্পর্কে, এটি কনক চাপা, কারণ উনি গান লিখে দিলেন, তারপরে আলম খান, আলাউদ্দিন আলী সাহেব কিংবা আহমেদ ইমতিয়াজ বুলবুল গানটা যখন টেক করতে যায় তখন যে নোটগুলো এর সাথে সংযোজন করে, সেই শিল্পীও প্রয়োজন আছে।
কারণ আফটার রুনা, লায়লা, সাবিনা, ইয়াসমিনের পরে একজন শিল্পী হোল্ড করে, এটা আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আমার বহু গানের মধ্যে আমি এটা প্রমাণ পেয়েছি। এমনও দেশের বাইরে থেকে অনেকে প্রশ্ন করে গানটি কে গেয়েছে, আমি বললাম কনক চাপা। অসম্ভব, এত সুন্দর গায় কি করে? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল, মানে একটা তো শাবনূরের লিপ, আর একটা হচ্ছে শাকিব খান কণ্ঠে আজ অব্দি। কিন্তু এই গানগুলো স্যাড নোটে যখন রবিবার লেখা গান, আর রবিবার ছাড়া এইসব গান কেউ বুঝেও না। তো এই বিষয়গুলো আমার কাছে অবাক লাগে। একজন কনক চাপা সত্যিকার অর্থে অপরিহার্য ফিল্মে, আর এরপরে আসে নাই। দু একজন আসছে, কিন্তু তাদের স্থায়িত্ব বলে আমি মনে করি না। একজন কনক চাপা যে পিরিয়ডটা তৈরি করে গেছে এবং আগামীতে আরো অনেক লম্বা সময় কাজ করবে, এটা আমার বিশ্বাস। যদিও সিনেমার গানগুলো বন্ধ হয়ে গেছে। আজকে ওনাকেই যদি আমি প্রশ্ন করি, আপনার টাইমটা কাটে কিভাবে? যার 2 বেলা গান, যে এই স্টুডিওতে ওই স্টুডিওতে কাকে সন্তুষ্ট করবে? আলাউদ্দিন আলীকে সন্তুষ্ট করবে না আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সন্তুষ্ট? এরকম প্রেশার, এরকম লোড। মাইনুল ভাই বসা আছে, অনেক টাইম আমরা একসাথে কাটিয়েছি, আলাউদ্দিন আলী এবং আরো যারা তখন ছিল। রফিক ভাই আসতো, গানটা লিখে যতক্ষণ ভাল লাগতো থাকতো, তারপরে চলে যেত। কিন্তু আমাদের অনেক বড় ইতিহাস আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে শুনছিলাম জন্মদিন, তাকে আসলে এভাবে মূল্যায়ন করা যাবে না। কারণ আরো কিছু আমরা অনেক বিরাল আশা করি। সিনেমা ইন্ডাস্ট্রি আবার জাগ্রত হবে আমি বিশ্বাস করি। হয়তো তার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে আমাদের। আর সেখানে আবারও সেই সুন্দর সুন্দর গান। হ্যাঁ, একটা গানের ব্যাপারে আমার হৃদয় তো একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছু দেখা যায়। যেখানেই যাই সেই একই প্রশ্ন, ভাই গাইলো কে? কনক চাপা। তাই বললাম কনক চাপার আসলে কোনো জুড়ি পাই না আমি। হ্যাঁ, রুনাপা, সাবিনা ইয়াসমিনের পরে একটি শিল্পী আসছে। আমি দোয়া করি আরো অনেক বছর বেঁচে থাক আমাদের সঙ্গীত অঙ্গনে, অন্তত আরো কিছু ভালো গান থেকে যাক, থাকবে এই বিশ্বাস রেখে শুভ জন্মদিন। চমৎকার। আমরা আসলে একটু আগে শুনছিলাম যে সময় বদলে গিয়েছে, নতুন সময়, আমরা নতুন নতুন ভাবে আসলে সময় কাটাতে পছন্দ করি। এই যে ইফাই মানিক বলছিলেন যে তার সময় কাটে কি করে, আমরা তো জানি সঙ্গীত শিল্পী হিসেবে সে তো অনবদ্য। কনক চাপা আপার জুড়ি মেলা ভার একটু আগে তিনি বললেন। এবং গানের সময়, গানের রেওয়াজের পাশাপাশিও কিন্তু আমরা আরও বিভিন্ন কাজে কনক চাপাকে দেখেছি। আমরা সমাজসেবায় আপনাকে দেখেছি, লেখালেখিতে আপনাকে দেখেছি, আবার ইউটিউব খুললে একটি আঁকা আছে, ইউটিউব খুললে আবার কনক চাপার পাকঘর নামের একটি চ্যানেলে আমরা তাকে দারুণ রান্না করতেও দেখেছি, যেগুলো আবার এখন ভীষণ জনপ্রিয়। আমরা একটু আপার কাছ থেকে শুনতে চাইবো সময় কাটে কিভাবে। আপনার প্রশ্ন আর মানিক ভাইয়ের প্রশ্নের মধ্যে একটু তফাৎ আছে। আপনি প্রশ্ন করলেন মানে কিভাবে কাটে, আর মানিক ভাই আফসোসের জায়গা থেকে গান ছাড়া কিভাবে কাটাচ্ছেন। তো আসলে সময়ই মানে এই যে ক্ষতিপূরণ বা মন খারাপের জায়গাটা ভরাট করে দেওয়া, এটা সময়ই করে দেয় আমাকে। আসলে এই যে গান থেকে উইথড্র করা, মানে যেটা একটা হলো যে ছবির জগতের যাদের গান করেছি তারা প্রায় সবাই চলে গেছেন। গীতিকার, সুরকার, মানে একদম যেরকম মানে সবেধন নীলমণি বলা যায়, আমার পাশে বসে আছে। হ্যাঁ, আমাদের মানে কি বলবো, এছাড়া আর কোনো উপমা আমি পাচ্ছি না খুঁজে, সবেধন নীলমণি। আর যাদের যেরকম বুলুল ভাই, আলী ভাই, আলম ভাই একসাথে প্রায় পাশাপাশি চলে গেলেন। হ্যাঁ, সত্যদা, পারভেজ ভাই, তারপর শিল্পীদের সুবীর দা, বাচ্চু ভাই, কিশোর দা, মানে আমার মনে হয় যে আমার জীবনের একটা মানে একটা আস্ত এপিসোড, একদম নদীর পার যেভাবে ভাঙে সেইভাবে একদম বাড়ি ঘর সহ একদম ভেঙে গেল। তারপরে আসলো করোনা। করোনার সময় কিছু অবসর সময়, নতুন জীবনের প্রথম আমি অবসর পেলাম। যে অবসর নামে কোনো কিছু ছিল না, সেই শিশু শিল্পী বয়স থেকে, শিশুর বয়স থেকে যে শিল্পী হয়েছি, তারপরে আর অবসর ছিল না। আর তারপরে কিছু কিছু কারণে আমি সারা বাংলাদেশে নিষিদ্ধ ছিলাম। আমাকে কোথাও ডাকা হয়নি, আমার গান কেটে দেয়া হয়েছে, অনেক অনেক কিছু।
তো তারপরেও আমি চিন্তা করেছি যে জীবন আমাকে বাঁচতে হবে, আমাকে হাসতে হবে, আমার পরিবার আছে। আমি বরঞ্চ এই যে গানের জন্য যে আমার পরিবারকে আমি কম সময় দিয়েছি সেই জিনিসটা আমি কভার করি। আমার নাতি নাতনি আছে, তাদের সাথে, ফুলের সাথে, গাছের সাথে, কারণ আমি তো একজন শিল্পী, আর শিল্পী তো বিষয় ছাড়া আর কোনো বিষয় আমার বিষয় হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আসলে নানান রকমভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। আমি এক সময় মানে ছোটবেলায় আমার বাবা একজন চিত্রশিল্পী, তো কিন্তু ওনার কথা ছিল যে তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবে না, নাই ছবি আঁকো নাই গান গাও, যে কোনো একটাতে ভালো করো। তো ভালো করো মানে গানই গাও আর কি। আমার ভয়ে বাবা রং তুলে রাখতেন তালাবদ্ধ। তারপরে ওই সময়টাতে আমার মা এবং আমার জীবন সঙ্গী, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি গ্রেটফুলনেস জানাই যে একজন জীবন সঙ্গী, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফকে যে এত সহযোগিতা করতে পারে, অথবা প্রধান ধারক হিসেবে পুরো দায়িত্বটা কাঁধে নিতে পারে প্রত্যেকটা কাজের, এটা আসলে খুবই রেয়ার। আমি আর পৃথিবীতে আমি আর কাউকে আমার সামনে আমি দেখি না। আমরা আসলে আপনার শিক্ষকের বা শিক্ষার জায়গাটা দেখতে চাই, তাহলে সঙ্গীতের শিক্ষাগুরু কিংবা আজকের জন্মদিনের দিনে এসে আসলে কাদের কথা মনে পড়ছে? অবশ্যই আমার গানের জীবনের সঙ্গীতের শিক্ষাগুরু প্রথমত আমার বাবা আজিজুল হক মোর্শেদ। ওনার খুব সুন্দর কণ্ঠ ছিল, এত দানাদার কারুকাজ কণ্ঠে যে আব্বা মানে আমাকে গানের কাজ যখন শেখাতেন তখন বলতেন যে আরেকটু বেশি করে দাও, আরেকটু মোটা মোটা মধুর মতো, মধু গ্লাসে পড়লে যেরকম দানাটা টের পাওয়া যায় অনেকক্ষণ পর্যন্ত, মানে স্প্রেড করতে অনেক সময় লাগে এরকম। তো আমার মনে আছে রামপুরা যাব আমি, ওইখানে মানে যে আপা আমি একটা গান শোনাবো, এরকম ক্যাজুয়াল আর্টিস্ট আর কি। তো রিক্সায় করে যাচ্ছি, তা আব্বা বললেন যে মা ওই গানটা তুমি আজকে গাবো, ওই জলকে চলে লো কার ঝিয়ারি। তো ঠিক আছে আমি গাচ্ছি। আব্বা বলে না কাজগুলো হচ্ছে না। আমি আব্বা কাজ তো দিচ্ছি। আব্বা বলে এগুলো তো রিক্সার ঝাঁকিতে হচ্ছে, তুমি আরো জোরে জোরে দাও, বুঝছো, রিক্সার ঝাঁকিতে কাজ হচ্ছে। ওই জলকে চলিলো কার ঝিয়ারি, এই তো রেগুলার গান। আব্বা বলে রিক্সার ঝাঁকিতে তোমাকে গাইতে হবে ওই জলকে চলিলো কার, এরকম এত মোটা মোটা দানা দানা করে তোমাকে গাইতে হবে, তাইলে না আমি বুঝবো যে না তুমি গাচ্ছ ঠিক মতো। তো এরকম উনি আমার মানে আব্বা যা জানতেন সব আব্বা মানে শিখা শেষ। তারপরে আব্বা কার কাছে মেয়েকে গান শিখাবেন, তখন আমাদের রেডিওতে যে ফজলে খুদা কাকা উনি, তারপরে লতিফ ভাই, আব্দুল লতিফ আমাদের গণজাগরণের শিল্পী, মহান শিল্পী, উনি খুব স্নেহ করতেন। উনি বললেন আমার বাবাকে যে আপনার মেয়েকে একটা জায়গায় ওস্তাদ আছে একজন। তো তখন যখন আমার উস্তাদজির নাম শুনলেন আব্বা বললেন যে উনি তো কণ্ঠশিল্পী গায়ক, বলে না না আপনারা কেউ জানি না উনি কত বড় ওস্তাদ। তারপরে আমার ওস্তাদজি বাংলাদেশে প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং আমার ওস্তাদ জনাব বশির আহমেদ, ওনার কাছে গেলাম। ওনার কাছে আমি দীর্ঘ একটানা 12 বছর মানে শুধু শাস্ত্রীয় সঙ্গীতে শিক্ষা নিয়েছি, এবং তারপরে আমি সত্যিকার অর্থে যে কিভাবে গাইতে হয়, গান গাইতে হয়, সেটা আমি শিখলাম ওনার কাছে। আমার জীবনসঙ্গী সঙ্গীত পরিচালক মঈনুল ইসলাম খান সুরকার। আর এরপরে আমি যার গান গেয়েছি, যেরকম আলী ভাই মানে আমাদের সুর সম্রাট আলাউদ্দিন আলী, বুলুল ভাই উনি একজন সব্যসাচী মানুষ, উনি যেরকম লিখতেন পানির মতো, সুর করতেন পানির মতো, নিজে গাইতেন পানির মতো, আবার ওই গান শেষে গানটা মুছেও ফেলতেন পানির মতো। ওনার কোনো আর্কাইভ ছিল না, লেখা বাড়িতে নিয়ে যেতেন না। ওনার গান মানে ওনার কাছেও শিখলাম। আলম ভাইয়ের কাছে, আলম ভাইয়ের গানগুলো ছিল বিটে বিটে সমস্ত, না মানে সব একদম বিটে বিটে, একদম ভাগ ভাগ করা, ছক ছক করা। হ্যাঁ, তারপরে সত্যদার গান আমি খুব কম গেয়েছি, এই 3 জনের গানই বেশি গেয়েছি, আবার একদম নতুন জেনারেশন। আর যখন ওনার গান আমি নাম আমাদের বটবৃক্ষ, ওনার গান যখন আলী ভাইয়ের হাতে পড়তো
তখন ওইটা না গানের আগে যখন গানের রান্নাঘরে থাকতো রেকর্ডিং স্টুডিওতে, তখন ওইটা আসলে ব্যাকরণ ছিল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, মানে এত এত সুদিং শব্দ থাকে ওনার কাব্যে, যেটা আসলে শ্রোতা শুনে যে খুবই সুরেলা, খুবই প্রাণবন্ত, খুবই অর্থবহ। একটু বটবৃক্ষের সম্মানে গানটি 2 লাইন শুনতে পারি কিনা? আমি বলি যে মানে শ্রোতার কাছে মনে হচ্ছে সুললিত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সুগ্রামারিত, গ্রামারে ভরপুর। আসলে তো ব্যাকরণ একটা আছে, একদম একদম, কিন্তু ব্যাকরণটাই যেন কটমট করে না ওঠে এটাও আবার খেয়াল রাখতে হয়। কবিতায় যেমন ব্যাকরণটাকে মানতেই হবে, গানের কবিতায় ব্যাকরণটাকে ঢাকা রাখতে হবে, তার উপরে সুললিত কথা থাকতে হবে। এই কথা এমন যেটা বললে যেমন মানে ছোট ছোট কথা, এই যে আমি ভারতের একটা গানের কথা বলি, যেমন এই যে কে বলে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। এর মধ্যে না বিয়ে আছে, মিল আছে, না অন্তমিল আছে, কিছুই নেই। তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। তারপরে গানে আস্তে আস্তে বাকিটা এসছে, কিন্তু এইটুকু স্থায়ী। তো গানের জন্যে এই অনেক বিষয় ভাবতে হয়। একটু পিছনে ফিরে যেতে চাই, ছোটবেলায়, একদম ছোটবেলায় আমরা রেডিওতে একটি গান বারবার করে শুনেছি কনক চাপার কণ্ঠে, আটি ফাল্গুন। আমরা সেই গানটি দর্শকদেরকে সাথে নিয়ে পর্যায়ে শুনে আসতে চাই। প্রিয় দর্শক, চলুন শুনে আসি কনক চাপার সেই ছোট্টবেলার গাওয়া গানটি। মাটির ধরাতে পুত্রহারা মায়ের চোখে ঝরাতে। কি বলবেন, এতদিন পর গানটি শুনলেন, যে গানটি প্রতিনিয়ত বেতারে চলতেই থাকতো, আজকে যে গানটি আবার নতুন করে শুনলেন? ওই যে একটা সময় একটু দ্বিধা ছিল, 21শে ফেব্রুয়ারি মানে ইংরেজি শব্দ, তো সেটার বিপরীতেই মনে হয় আটি ফাল্গুন এলো আবার মাটির ধরাতে, আমাদের ফজলে খুদা কাকার লেখা এবং অজিত রায় ওনার সুর। তো এরকম আসলে না অনেকগুলো গান ছোটবেলার গান ক্যাসেটে বাবা যেগুলো গেয়ে আসতাম। আমি কিন্তু বড়বেলায় সবাই বলে যে বড় শিল্পী বা সেলিব্রিটি স্টার, আমি এরকম ফিল করি না। আমি নিজেকে পরিচয় দেই যে কণ্ঠ শ্রমিক, যেহেতু আমার এটা পেশা। আমি এবং সারা দেশের শ্রমিকদের সম্মান জানাতে, তাদের কাতারে দাঁড়াতে আমি নিজেকে কণ্ঠ শ্রমিক হিসেবে পরিচয় দিই। কিন্তু ছোটবেলায় কিন্তু আমি স্টার ছিলাম। আমি ছোটবেলায় ওই ছোট বয়সে আমি আলাউদ্দিন আলী ওনার গান গেয়েছি, বেদারউদ্দিন আহমেদ ওনার গান গেয়েছি, তারপরে মীর কাসিম আলী খা, উনি জানবেন এই নামগুলো। হ্যাঁ, মীর কাসিম আলী খা, হ্যাঁ, ধীর আলী চাচা, হ্যাঁ ধীর আলী মিয়া, হ্যাঁ, ওনাদের সুরে আস্তে আস্তে গান রেকর্ড করা হতো। অজিত রায়, ওনারা তো তখন মানে একদম জাদ্রেল সুরকার। এবং আমি কবি শামসুর রহমান গান লিখেছিলেন পয়লা বৈশাখের, সেটাও আমাদের অজিত রায় সুর করেছিলেন, খুব সুন্দর একটা গান। তো তখনই কিন্তু মানে আমি স্টার ছিলাম। আবার নতুন করিতে পুরস্কার বড়বেলার গল্পটা একটু শুনছিলাম আমরা, তো ছোটবেলার গাওয়া একটি গান শুনলাম। হ্যাঁ, বড়বেলায় আসলে বড়দের জন্য প্রথম গাওয়া গান কোনটি বা কিভাবে হয়েছিল একটু শুনি। বড়বেলার সব কথা তো আমি বলতেছি, তুমি কিছু বলো। আমি কথা বললে আটকে যায়, আমি কথা বললে আটকে যায়। বাসায় তো ঠিকই কথা বলো, বাসায় তো হেডমাস্টার। শুনি, আমি গল্পটা মানে আমি না লুকা ছাপা করে কথা বলতে পারি না। হ্যাঁ, আমি খুব সরল সোজা মানুষ। আমার গান তুলতে বটবৃক্ষ জানে, মানিক ভাইও জানে, আমার গান তুলতে এটা আমাদের যারা সারা বাংলাদেশের মানে শিল্পী আছে অনেক, কিন্তু প্লেব্যাকে কিন্তু খুব কম সংখ্যক শিল্পী গান গায়। এটার কারণ হলো
এই প্রধান একটা গুণ থাকতে হবে যে একদম যখন তখন স্পন্টেনিয়াসলি গানটা তুলতে হবে, গাইতে হবে। তো ওই জিনিসটা আমার গান তুলতে 10 মিনিট, গাইতে 15 মিনিট, এটা আমার না, এটা মানে আমি কিশোরদা যখন জুটি হয়ে গান করেছি 15 মিনিটের মধ্যে আমরা বের হয়ে আসি। খুব যদি পেঁয়াজ গোস থাকে তখন হয়তো আর 20 মিনিট, এর চেয়ে বেশি না। কিন্তু আমার ওই জীবনের প্রথম গান বড়দের অনুষ্ঠানে এলোমেলো চুল আর ললাটের ভাঁজ, উনি 2 বছর ধরে আমাকে শিখেছিলেন। এই গান শিখে তো আমাদের বাসায় এই 2 বছর উনি আসতেন এবং রোজ দিন ওই এক গান। তো গান শিখতে শিখতে গানের ভিতরে মধ্যে পিছনে উপরে সবকিছু। আচ্ছা, আসার কারণ কি শুধু গান শেখানোই ছিল নাকি? না, কিন্তু তার না, ওইটা তো একটা চ্যালেঞ্জিং ছিল। কারণ হলো অনেক বড় চ্যালেঞ্জ। না, ওটা তো একটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ ও তো তখন বড়দের কোনো রেকর্ডেড গান করেনি। প্রথম বড়দের অনুষ্ঠানে টেলিভিশনের, তখন তো একটা মাত্রই মাধ্যম টিভি। তো ওটা একটা চ্যালেঞ্জিং ছিল আর কি। তো সেই কারণে ওকে পারফেক্টলি ইয়ে করার জন্য, সেটার জন্য টাইম ডিউরেশনটা হয়তো ছিল, বেশি ছিল। তাই বলে 2 বছর। কিন্তু আপা কিন্তু আমাদেরকে অন্য কিছু ইঙ্গিত না করছে। না, আমি ইঙ্গিত করছি, ও যেটা ইঙ্গিত করছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু প্রশ্ন হলো যে ওইটা করার জন্যই কিন্তু ওর যে, সেটা বলো তুমি, যে কারণে ওইটা করাতে কি লাভটা হয়েছে তোমার, সেটা বলো। কারণ ওই গানটা যেদিন প্রচার হয় সেদিন আলম ভাই গুপিদারে পাঠাইছে নৌকা দিয়া, মেয়েটারে খুঁজে নেয়, মহরত আছে আমার। তাহলে এটা তো নিশ্চয়ই, আমি যদি এতটা যত্নবান না হতাম তাহলে ওটা আউটপুটটা আসতো না। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দিনে, জন্মদিনের দিন, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে সহজ জীবন সহজ করেই কাটানোর চেষ্টা করা উচিত। জীবনকে শুধু শুধু মানে কঠিন, জটিল, অনেক উচ্চাকাঙ্ক্ষা, অনেক লম্বা গোল এগুলো না করে রোজ দিনের হোমওয়ার্ক রোজ দিন শেষ করলে একভাবে জীবন, আমি একদিন নিশ্চয়ই আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সহজ জীবনের চেয়ে দামি কোনো কিছু আর নাই। অনেক ধন্যবাদ, এবং আবারও চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতেই পাচ্ছি সামনে আমাদের সকলের প্রিয় শিল্পীর জন্য একটি কেক রাখা আছে। আমরা একসাথে প্রিয়জনদেরকে সাথে নিয়ে কেকটি কাটতে চাই এবং বলতে চাই আপনি এরকমভাবেই সবসময় সুন্দর সাবলীল থাকুন, আমাদেরকে আরও দারুণ কিছু গান উপহার দিন, সামনে আমরা প্রত্যাশা করছি। এবং আপনার জীবনটি, তোমার কথার মধ্যে বলবো কনক সম্পর্কে, রবীন্দ্রনাথ বলেছেন, সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজ। ও কিন্তু তোর সারাটা জীবনের যত কাজ করেছে কি সুন্দর সহজে বলে গেল, যা করতে চায় সেটাও। এবং আমরা সহজ করে বলা, এই গুণটি ওর খুব চমৎকার। এবং প্রতিটি কথাতেই আমরা আসলে তার ইতিবাচক মনোভাবের একটি ছাপ দেখতে পাই সবসময়, এবং এই ইতিবাচকতা নিয়েই আসলে মানুষ যাতে করে বেঁচে থাকতে পারে সেটি আমরা প্রত্যাশা করছি। এবং আমাদের শিল্পী, আমাদের ভীষণ প্রিয় মানুষ, তিনিও যেন এইভাবে সবসময় হাস্যোজ্জ্বলভাবে তার পুরো জীবনটি কাটাতে পারেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আমাদের শিল্পী, তোমাকে বলি, তুমি করে বলে ফেলছি, তুমি সরি। হ্যাঁ, খুবই সাবলীল উপস্থাপনা, আমি এর আগে আসলে দেখা হয় নাই। স্পষ্ট উচ্চারণ এবং শাব্দিক যে কিছু ব্যাপার থাকে, ভুল কোনো শব্দ ব্যবহার করো নাই। তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ, আমি আশীর্বাদ হিসেবে দিচ্ছি তোমাকে, চ্যানেল আইকে, যে আমার মায়ের জন্মদিনে আমাকে এইখানে আসবার সৌভাগ্য করে দিয়েছে। আমরা ভীষণ রকম সম্মানিত আপনাকে আমাদের আয়োজনে পেয়ে, এবং আমরা আসলে অনেক কথা বলেছি, এবার একটু জন্মদিনটাকে উদযাপন করতে চাই সকলে একসাথে কেক কেটে। এবং আসলে শুভেচ্ছা জানাতে ভীষণ ভালো লাগছে, এমন প্রিয় একজন মানুষ যাকে আমরা এত বেশি ভালোবাসি, তাকে আসলে জন্মদিনের শুভেচ্ছা শুধুমাত্র কথা বলে শেষ করতে পারবো না। আমাদের সকলের, চ্যানেল আই পরিবার, চ্যানেল আইয়ের কোটি দর্শক প্রত্যেকেই আপনার জন্য অনেক দোয়া রাখবে, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা থাকবে সবসময় আপনার জন্য। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের প্রিয় শিল্পী, প্রিয় মানুষ কনক চাপা, তিনি সবসময় যাতে করে এরকম থাকেন, তার জীবনবোধ, তার
বাচ্চাদের নিয়ে কাজ করা, সঙ্গীত নিয়ে কাজ করা, এই যাত্রা চলমান থাকুক, আমরা তেমনটাই প্রত্যাশা করছি। আমরা এবারে কেক কাটার পর্বে চলে যেতে চাই। শুভ জন্মদিন, শুভ জন্মদিন কনক চাপা।